জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করার জেরেই বাংলাদেশ সরকার পরিবর্তন, বললেন তুর্ক। ডক্টর ইউনূসের ইচ্ছায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত। রাজধানীতে প্রকাশ্যে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, রণক্ষেত্র পল্টন বিজয়নগর এলাকা। সমন্বয়ক পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই জানালেন নাহিদ। সার্জিসের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, দাবি ছাত্র দলের। এবং ডলার সংকটে দেশের রিজার্ভে টান, আমদানি রপ্তানির ফারাক কমিয়েও কাটছে না সংকট, কার্যকর মুদ্রানীতি প্রণয়নের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে বহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর দমন পীড়ন না চালাতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে, এমন হুঁশিয়ারি জেরেই সরকার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক অনুষ্ঠানে তুর্ক এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নের অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আর এ জেরেই সরকার পরিবর্তন হয়েছিল বলে দাবি করেন তিনি। বুধবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন সাকারের মানবাধিকার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অবরুদ্ধ গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকার প্রশ্নের উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টানেন তুর্ক। I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করে বাংলাদেশের ছাত্র সমাজ। এটি বন্ধে ছাত্রদের ওপর দমন পীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এই অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সতর্ক করা হয়। এটি ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল বলে মনে করেন তিনি। সংঘাতে জড়ালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হবে বলেও সেনাবাহিনীকে সতর্ক করা হয় বলে জানান তুর্ক। Gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. দাবি করেন এ সতর্কতার কারণেই সেনাবাহিনীর এমন ভূমিকা দেখা যায়। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই বাংলাদেশে ঘটে যাওয়া বর্বরতা সকলের সামনে তুলে ধরার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত পরিচালনা করা হয় বলেও জানান মানবাধিকার কমিশন প্রধান। Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, can you send us a fact finding mission? কাজী শাহরিন, মোহনা সংবাদ। Spotlight on the situation. এবার রাজধানীতে প্রকাশ্যে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম, পল্টন ও বিজয়নগর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সমর্থকদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা বের হয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। মিছিলটি পল্টন থেকে বিজয়নগর এলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পার হয়ে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে গেলেই কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এ ঘটনায় পল্টন বাইতুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় হিজবুত তাহরীর বেশ কয়েকজন সমর্থককে আটক করার কথা জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি। এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি। বেশ কিছু আটক আছে। এর আগে পুলিশের সদর দপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় হিজবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। এদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে হিজবুত তাহরীর কর্মসূচি মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকেই। আজকের নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হচ্ছে যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যেন একটা আতঙ্ক বিরাজ হবে এবং একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসলামের বিরুদ্ধে বা যাতে করে জনগণের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, সেরকম
কোনো কার্যক্রম আমরা তাদের থেকে আশা করি না। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সবার আগে জাতীয় নির্বাচন, এরপর স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর সাহেব বাজারে ভুবনমোহন পার্কে গণঅভ্যুত্থানে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান। রিজভী মনে করেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। রিজভী আরও বলেন, চূড়ান্ত গণতন্ত্র এখনও ফিরে আসেনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে। বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য, মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনও তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলে তার নির্দ্বিধায় ছাত্রদলের উপর চাপানো হয়। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই বিপ্লবের বিরোধীরা সার্জিস আলমের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। 2 দফা দাবিতে শনিবার থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এদিন সকাল 10টা থেকে টানা 3 দিন 2 ঘন্টা করে চলবে এই কর্মসূচি। শুক্রবার ফোরামের পক্ষে ডক্টর মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচির ঘোষণা করেছেন। বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে সব চিকিৎসক সোসাইটির সমর্থনে 8, 9 ও 10 মার্চ প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। এর আগে 25 ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। ডলার সংকটে টান পড়েছে বৈদেশিক মুদ্রার মজুদে। রপ্তানি আয় আর আমদানি ব্যয়ের ফারাক কমিয়েও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না। সার্বিক অর্থনীতির স্বার্থে সমস্যা কাটাতে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন জরুরি বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। পরামর্শ দিয়েছেন তারল্য সংকট নিরসনের। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ আমলের 15 বছরের লুটপাটে নড়বড়ে অবস্থা জাতীয় অর্থনীতির। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্যে। ডলার সংকটের এই সময়ে কমেছে প্রকৃত রপ্তানি, আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে কিছুটা উপশম হলেও সংকট নিরসনে যথেষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক বলছে, বৈদেশিক মুদ্রার প্রধান ক্ষেত্র রপ্তানি আয়। এ খাতটি সংকুলান করছে বৈদেশিক মুদ্রার 70%। এর বাইরে রেমিটেন্স আয় থেকে আসে 28 আর বৈদেশিক বিনিয়োগে এ হার 2%।
পরিসংখ্যান বলছে বছরে রপ্তানি আয়ের গড় $50 বিলিয়ন, আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স $22 বিলিয়ন। এই $72 বিলিয়নের বিপরীতে ব্যয়ের গড় $85 বিলিয়ন। মোটা তাকে ঘাটতি থেকে যাচ্ছে $13 বিলিয়ন। এসব কারণে 4 বছর আগের বৈদেশিক মুদ্রার মজুদ 48 থেকে নেমে ঠেকেছে 20 বিলিয়নে। মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র ওই মিটিং করে তিনি কিন্তু আসলে বাংলাদেশের একটা ইমেজ তুলে ধরতে পারবেন এবং তিনি কিন্তু ওই সিদ্ধান্তগুলো নিতে পারবেন, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই বিটা এবং বেজার। তো সেই জায়গা থেকে যদি কোনো কাজ না হয় তাহলে তো হবে না। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা বড় রকমের পরিবর্তন এনে এই পুরো দুটো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশে অনেক বিনিয়োগ পাবো। 2019-20 অর্থ বছরে আমদানি ব্যয় $5,325 কোটি, বিপরীতে রপ্তানি আয় $3,367 কোটি, ঘাটতির পরিমাণ $1,958 কোটি। পরের অর্থ বছরে ঘাটতি $1,850 কোটি, আর 2021-22 ঘাটতির পরিমাণ $3,160 কোটি, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এরপর সরকার আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে পরের 2 অর্থ বছরে ঘাটতি কমে দাঁড়ায় $1,730 কোটি। 2023-24 অর্থ বছরে ঘাটতি কিছুটা কমে হয় $1,193 কোটি। সমস্যা উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণের লাগাম টানা, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, অর্থ পাচার রোধ সহ বিদেশি ঋণের চাপ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আছে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণ নির্ভরতা কমানোর তাগিদ। বিশ্বব্যাংক, IMF, এডিবির মতো প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন নিয়মিতভাবে আসলে বাংলাদেশকে যে সহায়তা দেওয়ার কথা তাদের সেটা যেন দেয়, এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে আমাদের আসলে এই সহায়তাগুলো নিতে হবে। নিলে তখন এই রিজার্ভটা আরেকটুখানি বাড়বে। আর এর পাশাপাশি আমাদের যে এই যে রেমিটেন্স সেটাও আরেকটু কীভাবে বাড়ানো যায় সেটা একটু দেখতে হবে। এক্সপোর্ট বাড়াতে হবে এবং একই সঙ্গে আমাদের যে ফরেন এইড সেটাও একটু কীভাবে বাড়ানো যায় সেটার কথা চিন্তা করতে হবে। মন্দ ঋণের ভয়াবহ প্রবণতা থেকে ব্যাংক রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সংকট ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। বিটা এবং বেজার সেখানে আসলে নেতৃত্বের পরিবর্তন দরকার, তার কারণ এই নেতৃত্ব দিয়ে তো হচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখ মানুষের যাতায়াত সুবিধার্থে বাসের আসনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ। এদিন একযোগে অনলাইন এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে। এর ফলে 2 জায়গায় টিকিট পাবে যাত্রীরা। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়। রোজার প্রথম ছুটির দিনে লাগামহীন ইফতারি উপকরণের বাজার। লেবু, শসা, বেগুন সহ ঊর্ধ্বমুখী বেশিরভাগ পণ্যের দাম। সরবরাহ সংকটের অজুহাতে চড়া মাছের বাজারও। তবে গরু, খাসির মাংস আগের দামে বিক্রি হলেও কিছুটা কমেছে মুগরির দামও। এদিকে এখনও সংকট কমেনি ভোজ্য তেলের বাজারে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ইফতারিতে ধনী গরিব নির্বিশেষে সবার কাছেই লেবুর শরবতের চাহিদা থাকে। এতে করে বাজারে লেবুর চাহিদা বেড়ে যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়ে ব্যবসায়ীদের ইচ্ছে মতো। হালি প্রতি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকা পর্যন্ত। একইভাবে বাড়তি চাহিদাকে পুঁজি করে 40 টাকা কেজির বেগুনও বিক্রি হচ্ছে 60 থেকে 140 টাকায়। আর দেশি শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুন আমার কাছে এই মুহূর্তে থেকে 120 টাকা করে চাইতেছে, এটা আমাদের নাগালের বাইরে। যেটা আগেও ছিল হচ্ছে যেটা 40 টাকা হালি, সেটা এখন হচ্ছে 80 টাকা হালি। শসা গতকালকে ছিল 60 টাকা, আজকে ম্যাক্সিমাম নিচ্ছে যেটা নরমাল ওটা 80 টাকা, ভালোটা 100 টাকা 160 টাকা আছে। এদিকে কোনো অবস্থাতেই সংকট কাটছে না ভোজ্য তেলের বাজারে। আর এইরকম ভাবে চললে সামনে রোজায় আর পাওয়া যাচ্ছে না, 20 রোজা টোজা এরকম যেটা আসতেছে ওইটা ওরা খোলা করে বেচতেছে। ম্যাজিস্ট্রেট বাজারে আসে আইসেই জরিমানা করে, এইটা না। আগে মূলত কোম্পানি ফ্যাক্টরিতে যাইতে হইব। কোম্পানি কেন ডিলারকে তেল দিতেছে না? কোম্পানি যদি ডিলারের তেল দেয় তাহলে ডিলার দোকানদাররা দিতে বাধ্য। সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মাছের বাজারও। দেশি জাতের খালবিলের কোনো মাছই 500 টাকার নিচে মিলছে না। ঊর্ধ্বমুখী চাষে রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়ার দামও সবসময় ঊর্ধ্বমুখী। যে মাছ কিনতাম 700-800 টাকা, সেই মাছ 1100-1200 টাকা কেজি। মিরপুর 10 থেকে আসছে এখানে, যেটা কমে কিনা তাই কিনা, কিন্তু না একই রকম। যে কোনো সব মাছ বাড়তেছে, মাল কম আজকে। আর গরু, খাসির মাংস যথাক্রমে 750 এবং 1200 টাকায় বিক্রি হলেও কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগিটা 190-95 টাকা আছে, আর লাল মুরগিটার দাম একটু কমছে, সোনালী মুরগিটার দামটাও কমছে। এখন চলতেছে আপনার 780 থেকে 800 টাকা। দাম নিয়ন্ত্রণে রমজানে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শুক্রবার রাজধানীর বেইলি রোডের ইফতার বাজারে ভোজন রসিকদের ভিড় দেখা যায়। প্রায় শতাধিক ইফতারের পসরা সাজিয়ে বসে নবাবী ভোজ,
জাগেরি, পিঠাখড় এবং ক্যাপিটাল ইফতার বাজার সহ ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো। 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকায় ইফতারের আইটেম বিক্রি হয় এসব রেস্তোরাঁয়। এসইউ সেলিমের প্রতিবেদন। শুক্রবার ছুটির দিন হওয়ায় নতুন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার বেইলি রোডের প্রতিটি দোকানে শতাধিক ইফতারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ভোজন রসিকদের অন্যতম জনপ্রিয় এই বাজারে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে ওঠে। নবাবী ভোজ, পিঠা ঘরের মতো ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলোতে পছন্দের ইফতার আইটেম কেনাকাটায় প্রতিযোগিতা দেখা যায়। 30 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক একটি আইটেম। রেশমি জিলাপি, বোম্বে জিলাপি, পিঠা আছে, পান পিঠা, রসফুল পিঠা, মালাই পিঠা, পাটিসাপটা, মালপোয়া, শাহী রসমাখন, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এক চপ, জালি কাবাব, ছোলা বুট। 10-12টা দোকানের ভিতরে আমি চ্যালেঞ্জ দিতে পারবো একের হালিম। আজকে কাস্টমারের নজরে আছে, এমন 1 পাতিল 1.5 পাতিল যায় প্রতিদিন। ফিশ আছে আমাদের 2টা, বড় আছে, ছোট আছে, কোরাল। আমাদের খিচুড়ি আছে, রোস্ট আছে, প্লেন পোলাও আছে, তারপর আপনার যেই তেহারি, খাসির তেহারি হবে, আর ওপাশে আমাদের ড্রাই আইটেম আছে সবগুলা। ক্রেতারা ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো ইফতার ক্রয় করছে বিভিন্ন দোকান থেকে। ছোলা, পেঁয়াজু, বেগুনির পাশাপাশি হালিম, তেহারি, বিরিয়ানি, চিকেন চাপ সহ নানা আইটেম বিক্রি হচ্ছে ইফতারিতে। মানুষের মতো খাবার চাই, তখন আসলে আবার দাম বেড়ে যায়, বাট রিজনেবল হলে ভালো, সবার জন্যই ভালো, সবাই আমরা খেতে পারবো। 500 থেকে শুরু করে 2000 পর্যন্ত। 500 আছে, 800, 1200, 1500, 2000। তাছাড়া আমাদের জাফরানি পেস্তা বাদামের শরবত আছে, স্পেশালি ফিন্নি আছে, নবাবী স্পেশাল ফিন্নি। আমরা হালিমটা সব সময় হয় না, এটা রমজান মাসে করা হয়। তারপরে মোরগ পোলাও আছে, তারপরে আপনার মাটন লেগ রোস্টটা, হোল রোস্ট আমরা অর্ডার বা অন্যান্য ইয়ার সময় করি, না হলে আমরা করি না। রমজান মাস জুড়ে প্রতিদিন বেলা 3টা থেকে শুরু হয়ে ইফতারের সময় পর্যন্ত ক্রেতা বিক্রেতার ভিড়ে খাবারের মান বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ নজর থাকে ব্যবসায়ীদের। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ক্লাব প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সহ ক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সদস্যরা কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতি, মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর একটি 5 তারকা হোটেলে রাজনীতিবিদ, কূটনৈতিক, সাংবাদিক, পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। ফরিদপুরের রাতের আধারে পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার ও বেকু দিয়ে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা, যে কারণে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ ও নদী তীরবর্তী এলাকা। বালু তোলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। আশিস পোদ্দারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের সদর উপজেলার ডিকিচর ইউনিয়নে রাত গভীর হলেই পদ্মা নদী থেকে চলে অবৈধ বালু উত্তোলন। ডেজার ও বেকু দিয়ে বালু উঠিয়ে ট্রাকে করে বাঁধের উপর দিয়েই নিয়ে যাওয়া হয়, যে কারণে বাঁধের অনেক জায়গায় ধসে গেছে। হুমকিতে আছে শহর রক্ষা বাঁধ ও নদীর তীরবর্তী বসতবাড়ি। এই চক্রটি সবসময় প্রশাসনের সাথে যোগসাজশেই বালু উত্তোলন করছে অভিযোগ স্থানীয়দের। আমার এই জমিন কাইটে নিয়ে গেছে, মানা করি শুনলাম, আমার পাশের জমিনওয়ালা জমিন কাইটে নিয়ে গেছে, কাইটে নিয়ে প্রতি বছর কাইটে নিয়ে যার ভাঙিয়া ভেঙে পড়ে। যার যার মতন মানে ব্যবসায়ীরা যারা হয়তো বা কোনো লেনদেনের কারণে হয়তো বা তারা বন্ধ হয়ে যায়। মাটি না কাটে, বালি না কাটে, তাহলে তো পদ্মার আগে আসবে না, এই সমস্ত বাড়িঘর সমস্ত নিশ্চিন্ত থাকবে, কোনো ভাঙ্গার কোনো ভয় থাকবে না। যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বোল্ডার দিয়ে, সেই জায়গা মনে করেন রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। রাতে বালু উঠালেও দিনের বেলায় পাল্টে যায় এর চিত্র। বেকু ও ট্রাক দূরে রেখে শ্রমিকরা চলে যান লোকচক্ষুর আড়ালে। এখনই বালু উত্তোলন বন্ধ না করা হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে হচ্ছে একসময় ফরিদপুর শহরটা হচ্ছে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে
আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না, এবং এটা কিন্তু হচ্ছে আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিব, পুলিশ যারা আছে সহযোগিতা করবে, আমরা সকলে মিলে সহযোগিতা করব। 2010-11 অর্থ বছরে 165 কোটি টাকা ব্যয়ে 10.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দিনাজপুরে এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লিচু চাষিরা গতবারের চেয়ে এবারে দ্বিগুণ লাভের আশা করছেন। তাই বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রচণ্ড তাপের কারণে নিয়মিত পানি সেচ ও স্প্রে দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনাজপুরের বিরল উপজেলা জুড়েই লিচুর বাগানগুলোতে চোখে পড়ছে মুকুল। তাই দিনরাত লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখানকার লিচু সুস্বাদু ও উন্নত মানের হওয়ায় দেশ জুড়ে রয়েছে ব্যাপক চাহিদা। বাগান ছাড়াও বিরল ও সদর উপজেলার প্রায় প্রতিটি বাড়ির ভিটা, উঠান, আঙিনাতে লিচুর গাছ দেখা যায়। বিশেষ করে মাধববাটিতে দেশের উৎকৃষ্ট মানের লিচু উৎপাদন হয়। পানি দেওয়ার পরে আমরা সার প্রয়োগ করব, বীজ প্রয়োগ করার পরে মানে সুন্দর ফলন আমরা পাওয়ার চিন্তা ভাবনা করছি। নিচু অবস্থা আগে খারাপ ছিল, এই আকাশের পানি হয়ে দেন এই নিচু রেজাল্টটা মোটামুটি আলাদা দিলে ভালো হয়ে গেছে। এই লিচুটা আমাদের মনে করেন 2 থেকে 2.5 মাসের মধ্যে হবে, এবং এই লিচুটার গতবারে আশানুরূপ টাকা বেশি পাওয়া গেছে। এবারে আমরা আশাবাদী যে বেশি দামে বিক্রি হবে আল্লাহর রহমতে। নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের যে পরামর্শ, যার ফলে জমিতে কিংবা বাগানে যে সেচ দেয়া এবং সারের কিছু ব্যবস্থাপনা, ছত্রাকনাশকের কিছু ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার, যার ফলে এখনো যে লিচু রয়েছে, আমরা যে বাগানগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফুল ছিল সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবো বলে আশা করছি। জেলায় 5,787 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে, যা গতবারের তুলনায় 280 হেক্টর বেশি। এবার ছোট বড় মিলিয়ে 3,128টির বেশি লিচু বাগানে 3,35,000 গাছ রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। রমজানে চাঁদপুরে হাতে ভাজা মুড়ির চাহিদা বেড়েছে। আধুনিক যন্ত্রের সাহায্যে মুড়ি উৎপাদনের প্রতিযোগিতায় সুস্বাদু ও ভেজাল মুক্ত হওয়ায় এর কদর বেশি। তবে বাজারে প্রচলিত ভেজাল মুড়ি না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর হাতে ভাজা মুড়ির ঐতিহ্য টিকিয়ে রাখার উপর জোর দিয়েছেন ভোক্তা অধিদপ্তর। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন সরলা। চাঁদপুর জেলায় হাতে ভাজা মুড়ির চাহিদা দিন দিন বাড়ছে। জেলার অর্ধশতাধিক মুসলিম ও হিন্দু পরিবার দীর্ঘদিন মুড়ি বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এই মুড়ির ব্যবসা 1 শতকের পুরনো ঐতিহ্য হিসেবে রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা গুণগত মান বজায় রাখতে সর্বদা চেষ্টা করছেন। এবার রমজানে মোটামুটি চাহিদা খুবই ভালো আছিল। এই মোটামুটিতে কোনো কেমিক্যাল মুক্ত। তবে মুড়ি শিল্প কারিগররা সঠিক দাম না পাওয়ায় হারিয়ে যাচ্ছে এ শিল্প। একমাত্র রোজা আসলেই এর কদর বাড়ে। তো কোনো আগের মতন কোনো ব্যবসা বাণিজ্য নাই। এই মুড়ি বাজি চলতেই শত গায়। আমরা যে হারে মুড়ি সাপ্লাই দিই হারে কিন্তু দাম পাই না। চালের দাম মোটামুটি অনেক বেশি। আমাদের মুড়িটা বিভিন্ন জায়গায় রপ্তানি হয়, কিন্তু ওই অনুযায়ী আমরা দাম পাই না। এখন আমরা ব্যবসা কিনাটা খুবই খারাপ, তা আমরা মুড়ি বেচতে পারি না। তবে বাজারে প্রচলিত ভেজালযুক্ত মুড়ি গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাতে তৈরি যে মুড়িটা আছে এটা অত্যন্ত নিরাপদ, স্বাস্থ্যসম্মত, এবং আমি সকলকে অনুরোধ করব যে আমরা হাতে তৈরি এই মুড়িটি আমরা সকলে গ্রহণ করি। বাজারে তৈরি যে ভেজাল অথবা কেমিক্যাল যুক্ত মুড়ি সেটা পরিহার করি। হাতে ভাজা মুড়ির ঐতিহ্য ধরে রাখার উপর জোর দিয়েছে ভোক্তা অধিদপ্তর। হাতে ভাজা যে মুড়িটা এটা প্রচলন রয়েছে এবং এটার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ভোক্তা সাধারণের কাছে এটা একটা সুস্বাদু খাবার, এবং পাশাপাশি আমি তাদের প্রতি আহ্বান রাখবো তারা এই দেশীয় শিল্পটাকে যেন বাঁচিয়ে রাখে। চাঁদপুরের হাতে ভাজা মুড়ি দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিরিয়ায় আসাদ অনুরাগীদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষে কমপক্ষে 41 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 6 জনের মরদেহ। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকো। সম্প্রতি এ দুই দেশের পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা কার্যকরের পরেই স্থগিত করলেন তিনি। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। বাজারে মুদ্রাস্ফীতি কমাতে ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন বলেও ধারণা করছেন অনেকে। তবে স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে 2 এপ্রিল। মার্কিন বাণিজ্য মন্ত্রী জানান, 2 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে। এতে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের আশা বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেবে। এদিকে সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 41 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 13 জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। দেশটির লাতাকিয়া প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সরকার সমর্থিত বাহিনী প্রায় 70 আসাদপন্থীকে হত্যা করে বলে জানিয়েছে সিরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা। অন্যদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার গাজা সিটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 48,450 জনে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। উৎক্ষেপণের 10 মিনিটের মাথায় মাঝ আকাশেই ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ। মহাকাশযানটি উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়। মূলত বৃহস্পতিবার মহাকাশযানটি উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপরেই আগুন লেগে যায় মহাকাশযানটিতে। এবছরে এটি দ্বিতীয় স্টারশিপ যাতে বিস্ফোরণ ঘটল। স্টারশিপে আগুন লাগার পর আকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। খেলার খবর। ক্রিকেট হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া সব দলকেই ভ্রমণ করতে হয়েছে 1000 কিলোমিটারের বেশি পথ। এ নিয়ে এক প্রতিবেদনে দেখা যায় সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশকেও প্রায় 1900 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে। ফলে ভারতের এক মাঠে খেলা নিয়ে বিতর্কের মাত্রাটা আরও বাড়ল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বাকি শুধু এখন শিরোপা লড়াইয়ের ম্যাচ, যেটি হবে দুবাইতে। হাইব্রিড মডেলের এই আসরে শুরু থেকে ভারতের এক ভেন্যুতে খেলা নিয়ে নানান সমালোচনা হয়ে আসছে। এবারে যেন সেই আলোচনায় ঘি ঢালল এক প্রতিবেদন। কোন দলকে কতটুকু ভ্রমণ করতে হয়েছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন মাধ্যম রেডিট পেজ আর ক্রিকেট। তাতে দেখা যায় সবচেয়ে বেশিবার ভ্রমণ করেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে করাচি থেকে রাওয়ালপিন্ডি, এরপর দুবাই, তারপর আবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য তারা এসেছিল লাহোরে। এরপর আবার ফাইনাল খেলতে গেল দুবাইতে। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপসরা 7048 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। 3286 কিলোমিটার ভ্রমণ করে নিউজিল্যান্ডের পরের অবস্থান দক্ষিণ আফ্রিকার, তারপর যথাক্রমে অবস্থান পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। আর 1953 কিলোমিটার পথ ভ্রমণ করে তাদের পরেই অবস্থান বাংলাদেশের। একমাত্র ভারত ছাড়া সবাইকেই 1000-এর বেশি কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। বারবার ভ্রমণ কেবল খেলোয়াড়দের পারফরম্যান্সের উপরেই প্রভাব ফেলে তা নয়, একই সঙ্গে লজিস্টিক ও নিরাপত্তার জটিলতাও সৃষ্টি করে। এতে পিচ, আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে খেলোয়াড়দের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সবশেষ ফাইনাল ম্যাচটিতে কি হয় এখন সবার দৃষ্টি সেদিকে। তবে মাঠের সুবিধা যে ভারতের আছে তা এখন অনেকটাই স্পষ্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করার জেরেই বাংলাদেশের সরকার পরিবর্তন, বললেন তুর্ক। ডক্টর ইউনূসের ইচ্ছায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত। রাজধানীতে প্রকাশ্যে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, রণক্ষেত্র, নয়াপল্টন ও বিজয়নগর এলাকা। সমন্বয়ক পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই জানালেন নাহিদ। সার্জিসের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, দাবি ছাত্র দলের। এবং ডলার সংকটে দেশে রিজার্ভের টান, আমদানি রপ্তানির ফারাক কমিয়েও কাটছে না সংকট, কার্যকর মুদ্রানীতি প্রণয়নের তাগিদ।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।